নমস্কার, আমি রাজপ্রতাপ বসু। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। গল্পের প্রথমেই একটি সুসংবাদ আপনাদের জানাই। বহু প্রতীক্ষিত প্রজেক্ট পাসিং শো সিজন 3 এর প্রথম গল্প আসছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে। তাই অপেক্ষার প্রায় অবসান হতে চলেছে। আপনাদের জন্য আজ শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে সৃষ্ট ভয়ের গল্প সংকলন থেকে আরক ও হাসি গল্পের অবলম্বনে প্রেত লোকের চৌকিদার। গল্পটির সমগ্র পরিচালনায় রয়েছে দেবীয়ন্ত্রী দাস, শব্দ সংযোজন ও আবহে টিম রাজদেবী প্রোডাকশন। তাহলে ঠাকুর মশাই তো আসতেই চলেছে, তার আগে শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে একটু ভূতের গল্পের স্বাদ নিলে কেমন হয়। স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য কোনো লোক ছিল না। বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না। অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয়েক বন্ধুতে বেশ করে রাগ টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম। মাঘের শেষ যদিও, শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি। রমেন বললে, ওহে তোমরা যা বোঝো করো, আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না, এই বলে দিলুম। তোমরা বসো, আমি একটা ব্যবস্থা দেখি। দৌড় খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হাঁ হাঁ করে উঠলাম। রমেন ততক্ষণে চলে গিয়েছে। খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা। পৃথ্বীশ আমাদের দলের দার্শনিক। এতক্ষণ সে রাগ দিয়ে আপাদ মস্তক আবৃত করে শুয়েছিল। হঠাৎ মুখ তুলে গম্ভীরভাবে বললে, দেখো, আমার কিন্তু একটা অ্যানকানি সেন্সেশন হচ্ছে। কেন বলো তো? আমি বললুম, কিভাবে আনকানি? ভূতটুত? সে রাগ তুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল। চারিধারে চেয়ে দেখে বললে, তা ঠিক জানি না, কিন্তু কেমন যেন। আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি। সলিল বললে, বিচিত্র নয়, আমি একটা ব্যাপার জানি। এই রকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত 10টার পর লোক থাকতে পারতো না। শুধু তাই নয়, একবার অনেক রাত্রের ট্রেনে এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন, বুঝলে। সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখলে তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপুর করে পড়ে আছেন। তারপর অনেক যত্নে তার জ্ঞান হয়। তিনি সকলের কাছে বলেন শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাঁকে ওঠায়। পরে হঠাৎ তিনি পকেট থেকে একটা খুর বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকেন যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খ্যাঁচ খ্যাঁচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে। তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই, সাহেবের চিহ্নও নেই ঘরে। তারপর কি হলো তিনি আর জানেন না। সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্যে একবার ঠিক ওইভাবেই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এই ব্যাপার। আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম। লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিং এর ফটকে দারোয়ানের গুমটি। ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পাড়েই একটা ছোট্ট পান, সিগারেট ও চায়ের দোকান। দিনমানে এমনকি সন্ধ্যার পর পর্যন্তও দেখেছিলাম। তারপর থেকেই আর দোকানের পাত্তা নেই, দোকান বন্ধ করে চলে গিয়েছে। গল্প ভালো করে জমতে না জমতেই হঠাৎ দোরটা খুলে গেল। একটা কুলির হাতে কাঁসার থালার ওপরে গোটা আষ্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো রমেন। ঢুকেই বললে, দেখছো, হিয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই। স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল, তার বাড়িও আমাদের জেলায়। তিনি বললেন, বিলক্ষণ, আপনারা ভদ্রলোকের ছেলে, বাঙালি, চা খাবেন এ তো সৌভাগ্য। ছাড়লেন না কিছুতেই, নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন। রমেনের কথা শেষ হতে না হতে দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন। রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললে, এই যে মিত্তির মশাই,
আসুন 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 আসুন। পরে আমাদের দিকে চেয়ে বললে, ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু, আসুন বসুন। ততক্ষণে হরিদাসবাবু টেবিলের পাশে হাতল শূন্য বেতের কেদারাটাতে আমাদের সকলের জন্য অভিবাদনের জন্যে হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন। মিত্তির মশাইয়ের বয়স 45-এর কম নয়। দোহারা গরণ, কানের পাশের চুলগুলোতে বেশ পাঁক ধরেছে, গোবদাড়ি কামানো, পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে কতদিন আছেন মিত্তির মশাই? আগে এই আসছে ফেব্রুয়ারিতে 1.5 বছর হবে। বড় কষ্ট মশাই, মাছ তো একেবারে মেলে না, বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না। তাই আপনারা আজ এখানে এসেছেন শুনে খুব আনন্দ হলো। উনি চায়ের কথা যেমন তুললেন, আমি বললাম তার কি, আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর। তা আপনারা কতদূর যাবেন? আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি। ওপার থেকে আসছি কিনা, এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে ওই গিয়ে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে উঠব। ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যাবে কাল সকালে বলতে পারেন? তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল। কারুরই ঘুম পাচ্ছিল না, বিশেষ করে গরম চা খাবার পরেই আলস্য ও তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলের শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল। নির্বাণমুখ কথাবার্তার শিখাটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যেই আমি হঠাৎ বলে উঠলাম, হ্যাঁ মশাই, আপনাদের এ ওয়েটিং রুমের বাথরুমে ভূতটুত নেই তো? এই প্রশ্নের পরেই সলিলের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো। পুনরায় আমাদের একচোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করলেন যে এই স্টেশনের বাথরুম সম্বন্ধেও তারা ভয়ের ধারণা পোষণ করেন। রমেন বললে, চত্ব সব গাঁজা খুঁড়ি। হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি। আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটির ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন। বললেন, আপনারা হাসবেন হয়তো, কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি, শুনুন। পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন। অনেক দিন আগের কথা, আমার বয়স তখন খুব বেশি না হলেও 12-13 কম নয়। আমার কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনা মোরেলগঞ্জ আউটপোস্টে থাকতেন। একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না, আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই। কাকা তখন ছিলেন খুলনার বাসাতে, সেইখানেই অনেক দিন আমরা ছিলাম। বেশি দিন থাকবার কথাবার্তা হওয়াতে আমি সেইখানকারই একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম। আমরা পুজোর পরটাতেই সেবার খুলনা যাই। কয়েক মাস পড়বার পর গ্রীষ্মের ছুটি হলো প্রায় 1 মাসের ওপর। কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মোরেলগঞ্জে যাব। কাকা আমাকে নিয়েও গেলেন। সেই সময়টা মোম মধু সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময়। কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মোম মধু সংগ্রহ করে কিনা পাহারা দেবার জন্যে ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সব সময় সুন্দরবনের নদী, খাঁড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত। কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি। আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে। তখন আমি ছেলে মানুষ, সবে 13, শহর থেকে গিয়েছি। সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই 1 মাসে প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র বালক মনে কি আনন্দের বার্তা বয়ে আনত, তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না। আর কখনো যে দেশে যাইনি, অনেক দিনের কথা হলেও এখনো মধ্যে মধ্যে সুন্দরবনে, বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি
অপরিসর খালের মাটির জঙ্গলে ভরা ঢালু পাড়, নতুন পাতা ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের সারি, খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এই বয়সেও মনটা কেমন করে ওঠে। সেদিনের কথাটা আমার বেশ মনে আছে। সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল। তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকত। দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল। 4-5 জন, আমি একজন, কানুনগো একজন কেরানি, সবাই বাঙালি, সব শুদ্ধ 7-8 জন লোক লঞ্চটাতে। খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো। তারপর একটু গান বাজনাও হলো। বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম। ক্রমে রাত হলো, জ্যোৎস্না উঠল। খালের দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করে। দূর থেকে নৈশ পাখির 2-1টা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল। জোয়ারের জলে মগ্ন গোল গাছের আঙুত শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো। বাঘের উপদ্রবের ভয়ে সবসময় আমাদের বজরাতে 2 জন বন্দুকধারী সিপাই থাকত। তারা বজরার ওধারের তোলা উনুনে রান্না চাপিয়ে দিল। রাতটা বড় গরম, গুমোট ধরনের। গাছের পাতাটি পর্যন্ত নড়ে না। চারিদিকে একটা নীরব থমথমে ভাব। ছইয়ের ভেতরে থাকবার উপায় নেই। বজরাত ছাদের তক্তার পাটাতনের উপরে এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে, কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জো নেই। ছইয়ের মধ্যে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন। ছইয়ের ঘুলঘুলিগুলো সব খোলা। আমি নিকটে বসে বই পড়ছি। খেলতে খেলতে রাত হয়ে গেল 10টার বেশি। সিপাহীদের রান্না হয়ে গেল। কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এমন ভাবে ভাবছেন, আমি মিটিমিটি আলোতে অখ্যান মঞ্জুরি পড়ছি। বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়ে ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন। দীর্ঘ বন গাছের ছায়া পড়েছে জলের ওপর। এমন সময় একটা ব্যাপার ঘটল। সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসির রব উঠল। অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন এটা অমানসিক অস্বাভাবিক স্বর। আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আর একবার এবং তারপর আবার হাসির শব্দটা এত উচ্চ ও তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে। মাটি যেন কাঁপছে, বোটটা যেন দুলছে। সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া ছেড়ে উঠে এলো। কাকা, বিনোদবাবু, আমি সকলেই ছইয়ের বাইরে এলাম। গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে। কোথাও হাওয়া নেই, পাতাটি পর্যন্ত নড়ে না। সম্মুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়েছে। বিনোদবাবু বললেন, কি মশাই রামবাবু, ব্যাপারটা কি? মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে। তারা বজরার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বনের দিকে চেয়ে আছে। আমরা সকলেই ছইয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি, এমন সময় আবার সেই অট্টহাসির শব্দ উঠল। শব্দ এত ক্রূর ও মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। মাঝিও 2 কানে হাত দিয়ে বলে উঠল, কাকা ও বিনোদবাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়াচাই করলেন। কাকা বললেন, কি মশাই, হাওয়া নাকি? কিন্তু তার মুখ দেখে ও গলার সুরে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না।
তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কিনা। কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে অত রাত্রে কোনো মতেই এত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না। অগত্যা সেইখানেই রাত কাটাতে হলো। সবাই জেগে রইল, কারুর চোখে ঘুম এলো না সে রাত্রে। শেষ রাত্রে আর একবার শব্দটা শুনলাম। বনভূমি তখন নিস্তব্ধ, চাঁদ ডুবে গিয়ে নদী, আকাশ, বন সব অন্ধকারে একাকার। আমার চোখ ঘুমে ঢুলে এসেছে। এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আর একবার সেই বিকট হাসির রোল উঠল। শেষ রাত্রের চাঁদ ডোবা অন্ধকারে সেটা এত অমানুষিক, এত পৈশাচিক ঠেকল যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম। সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের সঙ্গে কেউ কেউ বললেন সেখানে ওই শব্দটা কেউ কেউ আগেও শুনেছে, তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম। শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘরবাড়ির চিহ্ন পাওয়া যায়। জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ প্রাচীন বকুল গাছের সারি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকের বাস ছিল। সে যাই থাকুক, আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখন ওই কথাটাই মনে হয়। গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীরীর আত্মার পৈশাচিক উল্লাস ভরা অট্টহাসি সেদিন কানে এসেছিল। তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও, এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে। স্টেশন মাস্টারের মুখে এই কাহিনী আমরা শুনেছিলাম। তবে এরপরে আমার জীবনে আরেকটি ভয়ঙ্কর ঘটনা শোনবার সৌভাগ্য ঘটেছিল, যেটি আপনারা শুনেছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে আরক গল্পের রূপে। গল্পটি কেমন একটু বলি শুনুন। মৌচাকের জন্য গল্প চেয়েছেন, একটা ভূতের গল্প হলে ভালো হয় লিখেছেন। গল্প একটা দেব, তবে ভূতের নয় এবং গল্প নয়, সত্য ঘটনা। লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতুম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন। সেই থেকেই তার দেশ ছাড়া। সন্ধ্যার পর তার বৈঠকখানায় গিয়ে বসতুম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে আমার বড় ভালো লাগত। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিং এর জ্ঞান খুবই গভীর। কিন্তু এই সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এই কাহিনী হেসে উড়িয়ে দিতুম। একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিং এর বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। 2 পেয়ালা গরম চা পানের পর তাওয়ার ভালো তামাক টানছি। হঠাৎ কি মনে করে জানি নে আমি তাকে বললুম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। দেখেছেন ভূতটুত? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন, না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা। যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে, তবে
আজও আমরা গোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতুম। লাহোরে এসে চাকরি করতে হতো না, সে বড় আশ্চর্য ঘটনা। আমি বললাম, কি রকম? শুনুন তবে, আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, বইমাত্রের ভাই। তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন, আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে এই কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ। আমি বিস্ময়ের সুরে বললুম, বদ্ধ উন্মাদ? একদম। কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া। সেই কথা যাকগে, আসল গল্পটা বলি। বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম, সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের সৈন্যদের একটা আড্ডা ছিল। আমার ঠাকুরদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন আরো ফুর্তি করতে। তার দুই একজন বন্ধু সেখানে ছিল, তাদের আরকের নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরুলেন। বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সবিলাস গতিতে বয়ে চলেছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না। মাঝের শাখাটিতে হাঁটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারে আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার কালে এক বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির ওপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অগত্যা তাকে সেখানেই বালুসজ্জায় শায়িত অবস্থায় ফেলে চললেন এগিয়ে। বলাই বাহুল্য, তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুরদাদা বললেন, ওদিকে কি দেখছো চেয়ে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন। ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সে নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক লোচনের অন্তরালে নৃত্য করতে যাবে, বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলেন। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনিনি। হয়তো তাদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময়। এরপরে আরো বছর 3 কেটে গেল। ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারা 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে একে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী।
এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, কোথাও তার চেয়ে বেশি উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুরদা পূর্বোক্ত ঘটনার প্রায় 3 বছর পরে একদিন ওই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন বলে ঠিক করলেন। গভীর রাত্রে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এ কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করলেন। রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও কেউ যায় না। কেন, তারা স্পষ্ট করে কিছু বলেন না, শুধু বললে জায়গাটা ভালো নয়। ভৈজি নামে এক বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল। সে বললে কোটা দরবারের নিমক মহালের এক বেনিয়ার সে ইজারাদার ছিল তার যৌবন বয়সে। উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পাড় থেকে মাইলখানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় সে দেখেছে হ্রদের ওপরের আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল। কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে। মোটের ওপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না। অনেকদিন ধরে স্থানীয় লোকেদের মধ্যে এ ভয় রয়েছে। একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল। সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুরদাদা এসব গাল গল্প শোনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন ফুর্তি, শিকার, হল্লা, হইচই এসবই তার জীবনের একমাত্র লক্ষ্য। লোকটিও ছিলেন দুঃসাহসী ও একগুঁয়ে ধরনের। তিনি যাবেনই ঠিক করলেন। বৃদ্ধ ভিল তাকে বললেন, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন। ঠাকুরদা জিজ্ঞেস করলেন, কিসের ভয়, বাঘের? তার চেয়ে ভয়ানক কোনো জানোয়ার হতে পারে, কি জানি হুজুর, আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারি নে। তুই সঙ্গে থাক না, বকশিস দেব। মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও রাত কাটাবে কে নাহার নিপটের ধারে? প্রাণের ভয় নেই, আমরা ভিল বাঘের ভয় রাখি নে। এই রাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর, বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই? আমার ঠাকুরদাদা নাহারা হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখন তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্য তাপে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখনও অনেকখানি আছে। এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল যাতে টের না পায়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠলে পূবের পাহাড় ডিঙিয়ে কৃষ্ণপক্ষের আধার রাত্রি হল। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ। 2 দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে।
ধবধবে জ্যোৎস্না, কৃষ্ণার দ্বিতীয়া পক্ষ। দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে। যত রাত বাড়ে তত শীত নামে। শীতের মুখে বালিহাঁস আসবার সময়, কিন্তু কই, একটা হাঁসও আজ নামছে না কেন? বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদার। হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন। বাঘ জল খেতে আসে পাহাড় থেকে। রাত্রি ক্রমে গভীর হল। অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল, মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল। জ্যোৎস্নার সে ছন্ন ছায়া অপার্থিব রূপে। তিনি চামড়ার বোতল বের করে কিছুটা আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্না লোকেও আকাশের নিচে একদল বালিহাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল। জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে, কিংবা তার কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা যাবে না, বিশেষ এই জ্যোৎস্না রাত্রে। ঠাকুরদাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা, কিংবা আরো হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই। এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। কি ব্যাপার? একই রকম হাঁস। ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। আরো খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে ভুল দেখবার কি কারণ আছে এখনই? তারপর যা ঘটল তা বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছে, মিস্টার ব্যানার্জি। কিন্তু এই গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি, বা আমাদের বংশের ঘটনা, কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি না। ঠাকুরদাদা দেখলেন সেগুলি হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক অনেক বড় হাঁসগুলো। সাধারণ হাঁসের মতো তাদের চাল চলনও নয়। তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয়, আসলে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারা ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। আরো ওইটুকু খেয়েই আজ এমন দশা। পরক্ষণেই সে জীবগুলি জলে নামলো এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়ায় পরিপূর্ণ জ্যোৎস্নালোকে বিস্মিত, ভীত, চকিত আমার দুঃসাহসী ঠাকুরদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পরে চিকচিক করছে তাদের হাসি, মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলো জলে। রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো। তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা মেলে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীব্র বাতাস তখনও তাদের অপূর্ব দেহ গন্ধে ভরপুর। আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কি না।
তখন তার আড়কের নেশা কেটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে পৌঁছালেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে, হুজুর, হাঁস নেমেছিল কাল। ঠাকুরদাদা মিথ্যে কথা বললেন। হাঁস নেমেছিল, কিন্তু তিনি একটাও মারতে পারেননি। কেন মিথ্যে বললেন শুনুন। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে। রাত্রিকালে ভৈজিকে সত্যি কথা বললে পাছে সে বাধা দেয়। কিন্তু সেই রাত্রে বুনো বলি হাঁসের দল নামলো হ্রদের জলে, আসল হাঁসের দল। পরপর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে খেলা করে। আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন। বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আর একদিন শেষ রাত্রে জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো। বন্য রাজহংসীর মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশাপাশি। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্না লোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল। রাত ভোর হবার বেশি দেরি নেই, তখনও কিছু জ্যোৎস্না আছে। আমার ঠাকুরদা কি ভেবে আড়কের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নে ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের মধ্যে চলে গেলেন। বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন। অমনি ত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হল। পরদিন দুপুরবেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভিল ভৈজি ঘাড় নেড়ে বললে, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে এ গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর 10 বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি। বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা। তবে মিস্টার সিং বললেন, তবে 20 শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, সে আমিও জানি। আমাদের দেশের সকলে বিশ্বাস করে না। এ আজ 50 বছর আগেকার ঘটনা বলছি। কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা বন্য হংসীকে ভেবেছেন আকাশপরী। আবার কেউ বলে না, আকাশপরী দেখলেই লোক পাগল হয়। সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো। হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন। বাঘ জল খেতে আসে পাহাড় থেকে। কি আর বলবো, কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন আমার জন্মই হয়নি। শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে আরক ও হাসি গল্পের অবলম্বনে প্রেতলোকের চৌকিদার। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। গল্পটির সমগ্র পরিচালনায় ছিল দেবীয়ন্ত্রী দাস। শব্দ সংযোজন ও আবহে টিম রাজদেবী প্রোডাকশন।
গল্পের সমগ্র চরিত্রে আমি রাজপ্রতাপ বসু। পোস্টার ডিজাইন দাস স্টুডিও। আরও একবার আপনাদের খুশির খবরটি জানিয়ে দিতে চাই, সামনের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আসছে প্রজেক্ট পাসিং শো সিজন 3-র প্রথম গল্প। তাই শুনতে থাকুন রাজদেবী প্রোডাকশন এবং শোনাতে থাকুন। ধন্যবাদ।